দেখো ভাই, বাবা বেঁচে থাকা অবস্থায় এই জমি আমাকে দিয়ে গেছে চাষ করতে। এই জমি আমি তোমাকে কোনোভাবেই দিব না। কেন দিবি না? এই জমির উপর আমারও ভাগ আছে। না ভাই, এই জমির উপর তোমার কোনো ভাগ নেই। এই জমির বদলে বাবা তোমাকে ওই পশ্চিম মাঠের জমিটা দিয়ে গেছে। তার মানে তুই সত্যি আমাকে এই জমি দিবি না? না ভাই, এই জমি আমি তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, আজ থেকে তুই যে আমার ভাই, এই পরিচয় আমি আর দিব না। এই বিনা, কি করছিস রে? দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি এনেছিস রে? আর ওইভাবে লুকিয়ে রেখেছিস কেন? মা খাসির মাংস রান্না করেছিল, সেটা তোর জন্য নিয়ে আসলাম। এই নিবি না? আহা, কি দারুণ গন্ধ। কিন্তু তুই যে মাংস নিয়ে এসেছিস, কাকিমা দেখলে তো খুব রাগ করবে। মা দেখেনি রে, আমি লুকিয়ে নিয়ে এসেছি তোর জন্য। মায়া, এই মায়া, তুই ওই বাড়ি কি করছিস রে? মা, আমি একটু বিনার কাছে এসেছিলাম। তুমি ওই যে মাংস রান্না করেছিলে, সেই মাংসটুকুই বিনাকে দিতে এসেছিলাম। তোকে আমি বলেছি যে দান করে বেড়া, এদের থেকে রাস্তার কুকুরদের খাওয়ালেও ভালো হবে। এ কি কাকিমা, তুমি এইভাবে কথা বলছো কেন? তা তোর সাথে কিভাবে কথা বলবো? আমি কি তোর সাথে এখানে পীড়িতের আলাপ করতে এসেছি? ও কাকিমা, আমি তো মায়াকে বলিনি আমাকে মাংস দিতে, ও তো নিজে এসেছে। হ্যাঁ গো মা, বিনা তো আমার কাছে চাইনি। ও তো আমার বোন বলো, ও তো আমার ছোট কাকুর মেয়ে, তাই ওকে একটু খাসির মাংস দিতে এসেছিলাম। আহ, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। দে আমার মাংস রান্না ফেরত দে। এ কি কাকিমা, এটা তুমি কি করলে? তুমি আমাকে বললেই তো আমি তোমাকে দিয়ে দিতাম, এভাবে ফেলে দিলে কেন? আমার বাড়ির কোনো খাবার তোদের মুখে যেন না ওঠে, এই বলে দিলাম। আরে বড় আপা দেখছি, আর মায়ামাও এসেছে দেখছি। এসো তোমরা বসো। তোর বাড়িতে আমি থুতুও ফেলবো না, আর বসা তো দূরের কথা। কি হয়েছে আপা, তুমি এভাবে বলছো কেন? আর বিনা মা, তুই কাঁদছিস কেন? মা, আমি না মায়াকে মাংস আনতে বলিনি, ও নিজেই মাংস এনেছে। আর মাংস নিয়ে এসেছে বলে কাকিমা ওকে অনেক বকা দিয়েছে, আর আমাকেও অনেক কথা শুনিয়েছে। আর মাংস দেখো, ফেলেও দিয়েছে। এ কি আপা, সামান্য মাংসের জন্য আপনি এমন আচরণ করবেন? আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে মাংস রান্না করে খাওয়াতে পারবো না? সেই মুরত থাকলে খাওয়াও। আহা মা, কি শুরু করলে তোমরা? মাংস তো আমি এনেছিলাম, তাই না? তুই চুপ কর। তুই কোন সাহসে এই বাড়িতে পা দিয়েছিস? আজ বাড়ি চল, তারপরে তোর মজা দেখাচ্ছি। দেখো আপা, ভাইদের ভিতর যা হবার হয়েছে, এই কথা আমাদের ভিতরে নিয়ে কি লাভ বলো? মায়া, এখান থেকে চল। কি গো গিন্নি, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর মা বিনা, তুই কান্না করছিস কেন? কি গো, কি হয়েছে বলবে তো? কি আর হবে, তোমার ভাবি এসেছিল আমাদের অপমান করতে। মায়া মাংস রান্না নিয়ে এসেছিল বিনার জন্য, তাই এতগুলো কথা শুনে গেল তোমার ভাবি। আরো মেয়ের হাত থেকে মাংসের বাটি ফেলে দিল। ও আচ্ছা, বাদ দাও ওদের কথা। তুমি যেভাবেই হোক মাংস কিনে এনে দাও। বললেই কি হয়ে গেল? আমার কাছে তো টাকাও থাকা লাগবে। আমি অত শত জানি না, আমি বলেছি তাদের মাংস রান্না করে দেখিয়ে দিব আমরাও পারি। হায় বিধাতা, এখন আমি কি করব? বাবা শোনো না, আমার কাছে না কিছু টাকা আছে, তাই দিয়ে তুমি মাংস এনে দাও না। আমারও যে ভীষণ ইচ্ছে করছে মাংস খেতে। তা কি করে হয় বল মা? ওইগুলো তো তোকে দিয়ে দিয়েছিলাম, তোর থেকে আবার আমি কি করে নিয়ে নি বল মা?
আহ বাবা, এটা তো আমার জন্যই। তুমি আর না করো না বাবা। ঠিক আছে মা, আমি কাল সকালে বাজারে গিয়ে তোর জন্য মাংস এনে দেবো, কেমন? ঠিক আছে বাবা। ভাই, আমাকে মাংস দাও তো 1 কিলো। মেয়েটা বায়না ধরেছে মাংস খাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, দিচ্ছি। বাচ্চারা তো একটু বায়না ধরবেই। ও আচ্ছা, এই ব্যাপার। আমার বউকে অপমান করার জন্য তুই বাজারে মাংস কিনতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা বিনা, এই দেখ তোর জন্য মাংস নিয়ে এসেছি মা। কি মজা, কি মজা! আজ মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ রে পাগলি মেয়ে, খাবি তো? কি গো, ওইদিকে এত চেঁচামেচি হচ্ছে কেন? আরে তাই তো, চলো তো গিন্নি গিয়ে দেখে আসি। মা বিনা, তুই এখানে মাংস নিয়ে বস, আমরা আসছি। ঠিক আছে বাবা। আরে ভাই, কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? মোড়ল মশাই, আমি কিছু সময় আগে বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলাম। এনে বাইরে রেখে ঘরে গিয়েছিলাম। ঘর থেকে এসে দেখি মাংস নাই। তোর কি মনে হয় এই মাংস কে নিতে পারে? গতকাল রাতে আমার মাংস নিয়ে মালার সাথে ঝগড়া বেঁধেছিল। আমি নিশ্চিত এই মাংস ওরাই নিয়ে গেছে। এসব তুমি কি বলছো আপা? গতকাল তো তুমি মেয়ের হাত থেকে মাংসের বাটি ফেলে দিলে, আরো তুমি আমাদের সাথে রাগারাগি করলে, আর এদিকে বলছো ঝগড়া হয়েছে। এসব কি বলছো ভাবি? আমাদের দেখে কি তোমার চোর মনে হয়? শুধু চোর না, লোভীও বটে। কিভাবে ভাইয়ের জমি আত্মসাৎ করলি, ভুলে গেলি তা? দেখো ভাবি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ভাই ভাবি এসব কথা বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। মিথ্যা কি বলছে? যা বলছে সত্যিই তো বলছে। এই চুপ কর, এই চুপ কর তোরা। এবার এর একটা মীমাংসা কর তোরা। আমি বলি কি মোড়ল মশাই, মহেশের বাড়ি গিয়ে তল্লাশি দিয়ে আসলেই হয়। এই ঠিক আছে, চল তাহলে। এ কি মোড়ল মশাই, আপনি একজনের কথা শুনে আমার বাড়ি তল্লাশি করতে যাবেন? তুই যদি না নিয়ে থাকিস তাহলে তো কোনো সমস্যাই নেই রে মহেশ। তারপর রাকেশকে তোর উপর মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে। চল এবার, চল সবাই। ওই দেখেন মোড়ল মশাই, বিনা মাংস নিয়ে বসে আছে। দেখেছেন মোড়ল মশাই, আমি বলেছিলাম না এই মহেশই আমার মাংস চুরি করেছে। একই রে মহেশ, আমি তো দেখছি তোর বাড়িতে মাংসের ব্যাগ, আর তুই বলছিস মাংস তুই নিসনি। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? এই মাংস তো আমি একটু আগে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। দেখেছো গো কিভাবে মিথ্যা কথা বলছে? অযথা কেন মিথ্যা কথা বলছো? এই মাংস তো একটু আগে বাজার থেকে কিনে নিয়ে আসলো। 3 বেলা ঠিক মতো খেতে পারে না, তারা আবার নাকি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলো। মোড়ল মশাই, ওদের কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। মহেশ, আর কথা বাড়াস না। কথা না বাড়িয়ে মাংসের ব্যাগটা দিয়ে দে। আর যাই হোক, তোর থেকে এমন কাজটা আমি আশা করিনি। বাবা, ওনারা এসব কি কথা বলছে? ওনারা যদি এই মাংস নিয়ে যায় তাহলে আমি মাংস খাবো কি করে? তোদের আর মাংস খেতে হবে না, চুরি করে মাংস নিয়ে এসে খাবে। দে দে, তাড়াতাড়ি মাংসের ব্যাগ দে। মা, বাবা, ওরা আমাদের মাংস নিয়ে চলে গেল। কাঁদিস না মা, ওরা যে আমাদের মিথ্যা অপবাদ দিল, বিধাতা ওদের কখনো ক্ষমা করবে না। ওরা যে আমার মেয়ের মুখের সামনে থেকে মাংস নিয়ে গেল, আর আমি সবার সামনে এখন মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে চোর ভাবছে। তুমি মন খারাপ করো না, দেখবে ওরা ওদের পাপের ফল ঠিকই পাবে। বাবা, ও বাবা, তাহলে কি আমার আর মাংস খাওয়া হবে না? আমরা গরিবরা এইভাবে অপমানিত হই রে মা। মাংস খাবে?
ও তো শখ দেখো। বাবার দেয়া ওই জমিটা যদি দিয়ে দিত তাহলে তো আর এই অপবাদটা পাওয়া লাগতো না। আমার কিন্তু খুব ভয় করছে গো, এই কথা যদি সবাই জেনে যায়। আরে বাদ দাও মহেশের কথা, ওর কথা আর কেউ বিশ্বাস করবে না। যে চাল চেলেছো, মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে? সেদিন তো খুব করে বললো মাংস রান্না করবি, কর এবার। গিন্নি, সেই দিন মাংস খেতে খুব স্বাদ লাগতেছিল, আজকেও সেইভাবে রান্না করো তো। যাচ্ছি যাচ্ছি, সব সময় শুধু খাই খাই করে। মা, ও মা, আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে, আমাকে মাংস রান্না করে দাও না। কোথায় টাকা পাবে তোর বাবা বল? তোর বাবার কাছে তো 1 টাকাও নেই। সেই দিন আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে বাবা মাংস আনলো, কিন্তু কাকিমারা সেগুলোও নিয়ে গেল। আমার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে কি আর হবে নাকি? কানের পাশে মাংস মাংস না করে এখান থেকে যা তো। আহা গিন্নি, মেয়েটাকে ওইভাবে বলো না তো। কি করব বলো? সেদিন ওরা মুখের খাবার ছিনিয়ে নিয়ে গেল, অথচ সবটা ছিল সাজানো। এখন মানুষ আমাদের দেখলে ছি ছি করে। আমাদের কি দোষ বলো তো? আমার দোষ ওই একটাই, বাবা আমাকে যে জমি দিয়েছিল আমি ওই জমি ওকে দেইনি। মালা, আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। কি গো মহেশ ভাই, কোথায় যাচ্ছো? আর মুখটা এমন ভার কেন? কেন ভাই, তুমি কি কিছু জানো না? না গো মহেশ ভাই, আমি তো গ্রামেই ছিলাম না। কেন, কি হয়েছে? হাই হাই, এ কেমন কথা গো? তো মিথ্যা অপবাদ দিয়ে গ্রামে সবার কাছে চোর বানিয়ে দিল। সে তো তোমার আপন ভাই। সবই আমার কপাল ভাই, আমি সব বিধাতার উপর ছেড়ে দিয়েছি। এই গরিবের পাশে কেউই থাকে না গো ভাই। থাকো মতিন ভাই, আমি গেলাম। এই শোনো মহেশ ভাই, আমি বলি কি, তুমি আমার সাথে চলো, আমি তোমার কিছু মাংস দিব, সেইগুলো নিয়ে তুমি মেয়েটাকে দিও। না না ভাই, তা কি করে হয়? তুমি বরং আমার একটা কাজ করে দাও। কি কাজ? আমি যে তোমার কাছ থেকে মাংস নিয়েছিলাম, এটা তুমি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, চলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে? কিরে মহেশ, চোর নাকি? তা কি মনে করে আমার বাড়ি? কিছু চুরি করতে আসলি নাকি? দেখেন মোড়ল মশাই, আমি চোর না। বিশ্বাস না হলে মতিন ভাইয়ের কাছে শোনেন। হ্যাঁ গো মোড়ল মশাই, মহেশ সেদিন আমার কাছ থেকে মাংস কিনে নিয়ে এসেছিল। কিন্তু রাকেশ যে বললো রাকেশ এনেছিল মাংস, আর মহেশ সেটা চুরি করেছিল। রাকেশ মিথ্যা বলেছিল, সেই দিন রাকেশ আমার কাছ থেকে কোনো মাংসই কেনেনি। এত বড় মিথ্যা! দাঁড়া, দেখাচ্ছি মজা। চল তোরা আমার সাথে। রাকেশ, এই রাকেশ, বাড়িতে আসিস? বাইরে আয়। আরে মোড়ল মশাই, আসেন আসেন, বসেন। আমি বসতে আসিনি, তুই আমাদের সবার সাথে এভাবে মিথ্যা নাটক করলি কেন? সেই দিন নাকি তুই মতিনের থেকে কোনো মাংসই কিনিসনি, মহেশ কিনেছিল নাকি মাংস? না মোড়ল মশাই, আমিই কিনেছিলাম। মতিন মিথ্যা কথা বলছে, ও নিশ্চিত মহেশের সাথে যুক্তি করে এসেছে আমাকে ফাঁসানোর জন্য। না মোড়ল মশাই, আমরা কোনো মিথ্যা কথা বলছি না।
হ্যাঁ, তুই আমাকে ফাঁসানোর জন্যই মিথ্যা বলছিস। না বাবা, কাকা তো সত্যি কথা বলছে, তুমি মিথ্যা বলছো। সেদিন তোমার আর মায়ের কথা আমি দরজার আড়াল থেকে সব শুনেছি। মায়া, তুই ঘরে যা। বড়দের মাঝে তোর কোনো কথা বলা লাগবে না। মায়া কোথাও যাবে না। কি হয়েছিল সেই দিন বলো তো মা। সি রাকেশ, সি নিজের ভাইকে সবার সামনে চোর বানাতে তোর একটু বিবেকে বাঁধলো না? আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইতে হলে মহেশের কাছে চা। আর এই মিথ্যা বলার জন্য তোর একটা বড় শাস্তি দেওয়া লাগবে। না মোড়ল মশাই, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। দেখলি তো তুই, যাকে সবার সামনে চোর বানালি সেই আজ তোকে বাঁচালো। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি লোভে পড়ে এইসব করেছি। আমি আর কোনোদিনও লোভে পড়ে এমন কাজ করব না। এই নে, এখানে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে বাজার থেকে মাংস নিয়ে আয়, এসে বিন আমাকে খাওয়া। আমার এত টাকা লাগবে না। তুমি আমার থেকে যে 1 কিলো মাংস নিয়েছিলে, তুমি সেই 1 কিলো মাংস কিনে এনে দিলেই হবে। আচ্ছা, এই নে টাকা। মা বিনা, দেখ মা, আমি তোর জন্য মাংস নিয়ে এসেছি। সত্যি বাবা? মা, ও মা, দেখো বাবা মাংস নিয়ে এসেছে। ও, তুমি এত টাকা কোথায় পেলে যে মাংস নিয়ে আসলে? ও আচ্ছা, কই দাও দাও, আমি মাংস রান্না করে আগে আমার মাটাকে খেতে দিই। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? একটু বাইরে এসো। এই তো আসছি। কি গো, এই সকাল করে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? আমি একটু বাজারে গিয়েছিলাম গো। এই নাও, এর ভিতর 2 কেজি মাংস আছে। এই মাংসটা সুন্দর করে রান্না করো তো। ফ্রিজে তো গরুর মাংস ছিল, তুমি আবার মাংস আনতে গেলে কেন? আমি ভেবেছি মাংস মনে হয় শেষ, তাই তো সকাল সকাল মাংস নিয়ে আসতে গিয়েছি। আজ এই মাংসগুলো রান্না করো, ফ্রিজের মাংস না হয় অন্যদিন খাওয়া যাবে। মা মালা, এদিকে আয় তো মা। হ্যাঁ মা, বলো। এই ব্যাগে মাংস আছে, গিয়ে সুন্দর করে রান্না কর তো। তোর বাবা কিন্তু সকাল সকাল বাজার থেকে কিনে নিয়ে আসলো। আচ্ছা মা, দাও, আমি এখনই রান্না করতে যাচ্ছি। আহ, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনে তো হচ্ছে অনেক স্বাদ হয়েছে। একটু খেয়ে দেখি তো। আরে এ কি, একটু খেতে গিয়ে তো সব খেয়ে ফেললাম, এখন কি হবে? বাবা তো বাজার থেকে শখ করে নিয়ে এসেছে খাওয়ার জন্য। কিরে মা মালা, তোর কি রান্না হয়েছে? তোর বাবা সে কখন থেকে হাত মুখ ধুয়ে এসে বসে আছে। না মানে মা, কি মানে মানে করছিস? এ কি, মাংস রান্না কোথায়? তুই কি ঘরে মাংসের হাঁড়ি রেখে এসেছিস? না আমি রান্না শেষ করে ভাবলাম একটু খেয়ে দেখি,
কিন্তু খেতে খেতে যে কখন সব মাংস খেয়ে ফেললাম তা ঠিক পাইনি। কি বললি তুই? তুই 2 কেজি মাংস খেয়ে বলছিস কখন খেয়ে ফেলেছি ঠিক পাসনি? বিধাতা যে কেন তোর মতো এমন খাদক মেয়ে আমার কপালে দিল তিনিই ভালো জানেন। জানোই তো আমি রান্না করতে আসলে এমন করে খেয়ে ফেলি, তাহলে আমাকে রান্না করতে বলো কেন? ওরে আমার নবাবজাদি, তোমার এখন না হয় সব ভুল মেনে নিলাম, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে এমন করলে তখন কি হবে? গিন্নি, কই গো, রান্না কি হলো? আর আমার মেয়েটার সাথে এমন করে কথা বলছো কেন? কি হয়েছে? তোমার মেয়ে যে কাজ করেছে সেটা শুনলে তুমি তো নিজেই রাগ করতে। কি এমন কাজ করেছে আমার মেয়ে যে তার জন্য তুমি ওকে এভাবে বকা দিচ্ছ? কি আর করবে, তোমার আদরের মেয়ে তোমার নিয়ে আসা সব মাংস রান্না করতে করতে খেয়ে ফেলেছে। তাই কি হয়েছে? আমার মেয়ে মাংস খেয়েছে, আমি আরো মাংস এনে দেবো। ওর যা যা খেতে ইচ্ছে করে আমি সব খাওয়াবো। আমার কি টাকার অভাব আছে বলো? এমন করে রায় দিয়ে তুমি তো মেয়েটাকে নষ্ট করলে। এই রায় দেওয়ার জন্যই দেখবে একদিন তোমার সব মান সম্মান চলে যাবে। দেখো না বাবা, মা আমাকে কত কথা শোনাচ্ছে, মাত্র তো 2 কেজি মাংসই খেয়েছি। হ্যাঁ রে মা, আমি কালকেই তোর জন্য আরো মাংস এনে দিব। তোর যত ইচ্ছে তত মাংস খাস, কেমন? তুমি খুব ভালো বাবা। এখন তো ভালো হবেই, যে শুনেছো তোমার জন্য কাল অনেক মাংস নিয়ে আসছে। চাচা, ও চাচা, এই সকাল করে কোথায় যাচ্ছ গো? আমি একটু বাজারে যাবো রে। তা তুই এই সকাল সকাল কোথায় যেতেছিলি? আমি তো তোমার কাছে যেতেছিলাম গো। এই কেন রে মতিন, তুই আবার আমার বাড়িতে যেতেছিলি কেন? চাচা, আমার হাতে একটা ভালো ছেলে আছে, মালার সাথে খুব সুন্দর মানাবে। তুমি যদি তাদের নিয়ে আসতে বলো তাহলে আমি নিয়ে আসবো মালাকে দেখাতে। মেয়ে যখন আসে বিয়ে তো দিতেই হবে, কিন্তু আমার তো খুব ভয় লাগে মেয়েকে বিয়ে দিতে। কেন গো চাচা, মালা আবার কি করলো যে বিয়ে দিতে ভয় লাগে তোমার? আর বলিস না বাবা, মেয়েটা আমার একটু বেশি খায়। আরে চাচা, এটা আবার কোনো সমস্যা নাকি? আচ্ছা চাচা, আমি ছেলেকে নিয়ে কাল তোমার বাড়িতে আসবো। এই তুই আমার মেয়ে সম্পর্কে সবটা বলে তারপর তাদেরকে নিয়ে আসবি, কেমন? আচ্ছা চাচা, ঠিক আছে। মা, ও মা, তোমার রান্না কি হলো? আমি তো খেয়ে আবার বাজারে যেতে হবে। এই তো বাবা হয়েছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার নিয়ে আসছি। তুমি তো প্রতিদিন আমাকে দেরি করিয়ে দাও। এমন করলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। তোকে কত করে বলি বিয়ে কর বিয়ে কর, তুই তো আমার কথাই শুনিস না। এই শরীর নিয়ে আর আমি কাজ করতে পারি না রে বাবা। আমি আজকে মতিন ঘটককে আসতে বলেছি, সে যদি ভালো মেয়ের সন্ধান দেয় তাহলে তোকে বিয়ে দিয়ে দিব। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি আর কি বলবো, আমার কথা তো তুমি শুনতেই চাও না। আচ্ছা বাবা, তুই হাত মুখ ধুয়ে বস গিয়ে, আমি তোর খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। চাচি, ও চাচি, বাড়িতে আছেন? কে ডাকে? ও মতিন, তুই এসেছিস বাবা? তা বাবা, তোর যে কাজ দিয়েছিলাম সেই কাজ কি হলো? হ্যাঁ চাচি, পাশের গ্রামের করিম চাচা আছে না, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার সাথে মহেশের বিয়ের কথা বলে আসলাম। ও আচ্ছা, বেশি আর কতটাই বা খায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি গিয়ে তাহলে বিয়ের দিন ঠিক করো। আচ্ছা চাচি, ঠিক আছে, আমি তাহলে গেলাম।
চাচা, ও করিম চাচা, বাড়িতে আসো, একটু বাইরে আসো তো। হ্যাঁ রে মতিন, বল। চাচা, মালার বিয়ে তো ঠিক করে আসলাম, আর মালা যে একটু খাওয়া দাওয়া বেশি করে সেটাও তাদেরকে বলেছি, তারা বললো কোনো সমস্যা নেই। ও আচ্ছা, শোনো বাবা, মেয়েটা কিন্তু আমার খুব আদরের। বিয়ের পরে যেন ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা না হয়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না চাচা, আগামী শুক্রবার মালার বিয়ের দিন ঠিক করে এসেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম চাচা। আচ্ছা যাও। কে এসেছিল গো? মতিন ঘটক এসেছিল কেন এসেছিল? মালার বিয়ের জন্য। আগামী শুক্রবার মালার বিয়ের দিন ঠিক করা হয়েছে গো গিন্নি। ওগো, তুমি মালাকে বিয়ে দিয়ে দিবে? ওর বিয়ে দিয়ে দিলে আমরা থাকবো কি করে? এ গিন্নি, কিছু করার নেই, মেয়ে যখন আসে বিয়ে তো দিতেই হবে। কিন্তু আমাদের মেয়েতে সমস্যা আছে, ও খেতে বসলে সব খেয়ে নেয়। এটা নিয়ে বিয়ের পরে যদি কোনো সমস্যা হয়। আমি মতিনকে সবটা খুলে বলেছিলাম। মতিন ছেলেদের কাছে সব কথা বলেছে, তারা নাকি বলেছে তাতে কোনো সমস্যা নেই তাদের। আগামী শুক্রবার মালার বিয়ে, তুমি এই দিকটা সবটা গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। বাবা মহেশ, আজ বাজার থেকে আসার সময় মাংস নিয়ে আসিস তো বাবা। আচ্ছা মা, নিয়ে আসবো। ও বউ, তোমার কিছু লাগবে নাকি? এ লাগলে বলো, আমি বাজার থেকে আসার সময় সব নিয়ে আসবো। না গো, আমার কিছু লাগবে না। আচ্ছা তুমি থাকো, আমি বাজারে গেলাম। আচ্ছা যাও। মা, ও মা, এই নাও তোমার মাংস। বৌমা, ও বৌমা, মা ডাকছেন আমাকে? এই মাংসগুলো সুন্দর করে রান্না করো তো মা, অনেক দিন হয়ে গেল তোমার হাতের মাংস রান্না খাওয়াই হয় না। দেন মা, আমি এখনই রান্না করতে যাচ্ছি। আজকে রান্নাটা মনে হয় খুব মজার হয়েছে, যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে নিজেই চেটে পুটে সবটা খেয়ে ফেলি। কিন্তু চেখে দেখতে গেলে সেই দিনের মতো সব খেয়ে ফেললে বকা শোনা লাগবে। থাক, চাকার আর দরকার নেই। মালা না চাইতেও খেতে লাগলো। খেতে খেতে মালা একসময় হাড়ির সব মাংস খেয়ে ফেললো। এই মহেশ, তুই একটু রান্নাঘরে গিয়ে দেখ তো, অনেক দিন পরে এতগুলো মাংস এনেছিস, বৌমা হয়তো রান্না করে নিয়ে আসতে পারছে না। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো, মাংসের হাঁড়ি কি ফেলে দিয়েছো নাকি? এ কি, মাংসের হাঁড়ি ফাঁকা কেন? আর তোমার হাতে মুখে মাংসের ঝোল কেন? আর বলো না, মাংস চেখে দেখার জন্য একটা মুখে দিয়ে খেতে খেতে কখন যে খেয়ে ফেলেছি ঠিক পাইনি। কি, আজকেও? সেই দিন রান্না করতে করতে মাছ খেয়ে ফেলেছো, আর আজ মাংসও খেয়ে ফেলেছো? তুমি ভালো রান্না করো বলে মা তোমাকে বিশ্বাস করে মাংস রান্না করতে দিল, আর তুমি কিনা সেটা সব খেয়ে ফেললে। আমি কি ঠিক পেয়েছি নাকি যে আমি সবটা খেয়ে ফেলবো? তুমি আমাকে সেদিন কথা দিয়েছিলে যে তুমি আর এমন কাজ করবে না, তাহলে আবার এমন কাজ কেন করলে? ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। তুমি না হয় আবার কিনে নিয়ে আসো, আমি সবার জন্য রান্না করে দিব মাংস। রান্না করলে কি হবে, খাবে তো সেই তুমি একাই। তোমার থেকে রাস্তার বিড়ালদের বিশ্বাস করাও ভালো, যে তারা কখনো মুখ দেয় না খাবারে। তুমি আমাকে রাস্তার বিড়ালের সাথে তুলনা করলে,
আমি একটু খেতে ভালোবাসি বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? বাবা তো বিয়ে দেওয়ার সময় তোমাদের সবটা বলে দিয়েছিল যে আমি একটু বেশি খাই। একটু বেশি খাওয়ার কথা বলেছিল, কিন্তু এতটা খাও সেটা বলিনি। তোমাকে যেটাই রান্না করতে দেয়া হয় তুমি সবটাই খেয়ে ফেলো। এমন করলে কি হয় বলো? নিজের দিকে একটু লক্ষ্য করো। তো দেখো আগে কি ছিলে আর এখন কি হয়েছো। তুমি আমার খাওয়ার খোঁটা দিচ্ছ? কি হলো রে মহেশ, এত চেঁচামেচি হচ্ছে কেন? এই দেখো মা, তোমার বৌমা আজকেও সেই সব মাংস একাই খেয়ে ফেলেছে। দেখেন মা, সামান্য এক হাঁড়ি মাংস খেয়েছি বলে আপনার ছেলে আমাকে কত কথা শোনাচ্ছে। এক হাঁড়ি মাংস খেয়ে ফেলেছো আর বলছো সামান্য মাংস খেয়েছো বৌমা? তা নয় তো কি, মাংস রান্না যে সুন্দর হয়েছিল, আপনি খাইলে আপনিও বলতেন সামান্য। খাওয়ার সুযোগ আর আমাদের হলো কই? বাড়িতে ভালো কোনো জিনিস আনলে সব তো তুমি রান্না করো আর তুমি খেয়ে ফেলো। আমাদের কপাল ভালো থাকলে একটু খাবার জুটে, আর ভালো না থাক সেইটুকু জোটে না। আপনি আমাকে এইভাবে বলতে পারলেন? কি বলবো বলো, ভেবেছিলাম তুমি রান্না করতে আর খেতে ভালোবাসো, কিন্তু খেতে যে এত ভালোবাসো তা জানা ছিল না। ভেবেছিলাম রান্না করতে ভালোবাসো মানে আমাদের ভালো মন্দ রান্না করে খাওয়াবে, কিন্তু আফসোস এখন না খেয়ে থাকতে হয় আমাদের। ঠিক আছে, আমাকে নিয়ে যখন আপনাদের এত সমস্যা, তখন থাকবো না আর এই বাড়িতে। আমি চলে যাব বাপের বাড়ি। ওগো, তুমি আমার বাবাকে খবর দাও, আমার বাবা এসে যেন আমাকে নিয়ে যায়। বাবা, তুমি এসেছো? আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কি হয়েছে মা, সেটা তো আগে বলবি। ওরা বলেছে আমি নাকি হাতি, আমি তাদের সব খাবার খেয়ে ফেলি। কি বললি? ওরা তোকে হাতি বলেছে? তুই একটু বেশি খাস বলে ওরা তোকে হাতি বলবে? এ কোথায় জামাই বাবা, এদিকে এসো। এই তো বাবা, আমি এখানে। আপনি এসেছেন, বসেন এখানে। না, বসবো না। আমার মেয়ে না হয়ে একটু বেশি খাই, তাই বলে তোমরা আমার মেয়েটাকে হাতি বলে অপমান করবা? কি করব বাবা, এত করে বলি একটু কম খাও, নিজের শরীরের উপরে একটু খেয়াল করো। ও কোনো কথাই শোনে না। আজকেও এক হাঁড়ি মাংস রান্না করে একাই খেয়ে ফেলেছে। বেশি বেশি খাবার খেলে শরীর আর মন দুটোই ভালো থাকে। তোমরা কম খাও বলে কি আমার মেয়েটাকেও কম খাওয়াবে নাকি? কম আর খাওয়ালাম কখন? আপনার বাড়ি থেকে ও কত কেজি ওজন ছিল, আর এখন দেখেন কত ওজন হয়েছে। ওকে খাওয়াতে গিয়ে আমিই তো ফকির হয়ে যাচ্ছি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি আমার মেয়েকে কম খাইয়েছি, আর তোমাদের এখানে বেশি বেশি খেয়ে তোমাদের পথে নামিয়ে দিয়েছে? না বিয়াই, আপনি ভুল বুঝছেন। মহেশ চায় আপনার মেয়ে কম খেয়ে সুন্দর আর ভালোভাবে বেঁচে থাকুক। এত মোটা হলে কাউকে ভালো দেখায় না। দেখেছো বাবা, মা আমাকে এখনো অসুন্দর বলছে। একটু বেশি খেলে কি মানুষ অসুন্দর হয়ে যায়? বুঝেছি, এই বাড়ি কেউ আমার মেয়েকে সম্মান দিচ্ছে না। ওই একটু বেশি খায় বলে সবাই অপমান করছে। রাখবো না আমার মেয়েকে এই বাড়িতে। আমার টাকা পয়সার অভাব পড়েনি যে আমার মেয়েকে খাওয়ার খোটা শোনা লাগবে। চল মা, চল, এক্ষুনি আমার সাথে চল। কিন্তু বাবা, আমি আমার জামাইকে রেখে কিভাবে যাব বলো বাবা? দেখছো না আজ কয়দিনে কেমন শুকিয়ে গেছে। আমার হাতের মজার মজার রান্না না খেলে তো আরো শুকিয়ে যাবে। এত কথা শোনার পরেও ওর প্রতি তোর এত ভালোবাসা? জামাই বাবা, তুমি চলো আমাদের সাথে আমাদের বাড়িতে। না বাবা, আমি যাব না। মানুষ শুনলে কি বলবে, যে শ্বশুর বাড়ি থাকতে এসেছে? কি বললে, তুমি যাবে না? এই হাত দেখেছো? এই হাতের মারের কথা মনে নাই নাকি তোমার? তুমি যাই বলো না কেন মানা, আমি যাব না তোমার বাপের বাড়ি। কি বললে তুমি? কে কি বৌমা, কি হলো তোমার?
মারে কি হলো, চোখ খোল। মহেশ, বাবা দাঁড়িয়ে না থেকে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। আসেন ডাক্তার, আসেন। দেখেন তো আমার বউয়ের কি হলো। এমন কিছু হয়নি, উনি হয়তো একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছে, তাই এমনটা হয়েছে। আমি ওষুধ দিয়েছি, এই ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তবে আজ থেকে বেশি বেশি খাওয়া দাওয়া করা যাবে না। এরপর থেকে বেশি খাওয়া দাওয়া করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন কি আর কোনো কিছু করা লাগবে নাকি ডাক্তারবাবু? না না, আর কিছু করা লাগবে না। আমি যে ওষুধ দিলাম, এই ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। এবার আমি আসি, আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। ডাক্তারবাবু চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। দেখেছেন বিয়াই, আমরা কেন বেশি খাবার খেতে নিষেধ করি? আমরা যে আমাদের বৌমাকে ভালোবাসি না, ব্যাপারটা মোটেও এমন। বেশি বেশি খেলে শরীর খারাপ হতে পারে, তাই আমরা ওকে এত খাবার খেতে নিষেধ করি। মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এত খাবার খাবো না। আর আপনারা যা বলবেন আজ থেকে আমি তাই করব। আমাকে ক্ষমা করে দেন মা। এখন আর কিছু বলতে হবে না মা, তুমি একটু বিশ্রাম নাও। ওগো, তুমি খাবার খাওয়া শেষ করে বাজারে গিয়ে আমার জন্য কিছু সবজি এনে দিবা। কি বলো গিন্নি, সেই দিন না বাজার করে এনে দিলাম, সব সবজি শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? আজ তো 5 দিন হয়ে গেল বাজার করে নিয়ে আসা, আর তুমি বলছো সেই দিন? কি বলো, বাজার করে নিয়ে আসা 5 দিন হয়ে গেল? এত তাড়াতাড়ি দিন পার হয়ে যাচ্ছে। এই শীতকালে এই হলো সমস্যা, দিন কেমনে পার হয়ে যায় বোঝাই যায় না। গিন্নি, বাড়িতে কি রান্না করার মতো কিছুই নেই যেটা দিয়ে আজকের দিনটা পার করা যাবে? যদি থাকতো তাহলে আর আজকে বাজারে যেতাম না। না বউ, বাড়িতে কোনো কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে তো বাজারে যাওয়াই লাগছে গো। আচ্ছা, আমি খাবার খাওয়া শেষ করে যাচ্ছি। গিন্নি, আমার তো খাওয়া শেষ, এবার আমার বাজারের ব্যাগটা এনে দাও দেখি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাঘর থেকে বাজারের ব্যাগ এনে দিচ্ছি। এই নাও বাজারের ব্যাগ। আর শোনো, শীতের ভিতর লাউয়ের তরকারি খেতে খুব ভালো লাগে, একটা লাউ নিয়ে আসবে তো। আচ্ছা ঠিক আছে। আরে মহেশ ভাই, এইদিকে আসো গো। তা কেমন আছো গো ভাই? আজ কয়দিন যে তোমাকে দেখাই যায় না। বাজার সদাই করতে আসো না নাকি? আসি তো, সেই দিন এসেই তো তোমার কাছ থেকে বাজার নিয়ে গেলাম। সেই দিন বলতে সেই দিন তো হয়ে গেছে অনেক দিন। আচ্ছা কি কি দিব বলো? আমাকে 1 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ দাও দেখি। আচ্ছা ভাই, এখনই দিচ্ছি। এই নাও ভাই, তোমার আলু আর পেঁয়াজ। আর কি দিব কোনো কিছু ভাই? বেগুনগুলা কত করে কিলো গো ভাই? বেগুন তো 40 টাকা কিলো। 40 টাকা কিলো? এত দাম বেগুনের? হ্যাঁ গো ভাই, সবজির দাম এখন অনেক বেশি। এই লাউ নিয়ে যাও, লাউ মাত্র 20 টাকা করে, টাটকা টাটকা লাউ, আমার নিজের চাষ করা লাউ। আরে গিন্নি তো লাউ নিয়ে যেতে বলেছে, আর বেগুনের থেকে তো লাউয়ের দামও কম। আমি বরং বেগুন না নিয়ে লাউ নিয়ে যাই। ঠাকুমা, এই লাউ ভালো হবে তো? আরে মহেশ, এই লাউ খুব ভালো হবে, আমার নিজের চাষ করা লাউ। আচ্ছা, আমাকে একটা দাও। আরে এই বুড়ির জন্য তো আমি ব্যবসাই করতে পারবো না, আমার সব খরিদ্দার তার কাছে চলে যাচ্ছে। এই লাউ নিয়ে যাও, লাউ টাটকা টাটকা লাউ। ওগো ঠাকুমা, তোমার লাউয়ের দাম কত করে গো? লাউ মাত্র 20 টাকা করে। দাম কম হবে না গো ঠাকুমা? না রে বাপু, লাউয়ের দাম কম হবে না। টাটকা টাটকা লাউ খাবে আর দাম দিবে না, তা তো হবে না। আচ্ছা আচ্ছা,
দাম আর কম দিছি না। দাও, তুমি লাউ দাও দেখি। এই নাও তোমার লাউ। এই যে নাও ঠাকুমা, তোমার লাউয়ে 20 টাকা। ও ঠাকুমা, তোমার দেখি সব লাউ বিক্রি হয়ে গেল গো, আর আমার দেখো। আরে রহিম, আমার লাউগুলো আজ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আর আমার দেখো সব সবজি থেকেই গেল। থাকবেই তো, তোমার ওই বাসি সবজি কে নিবে বলো? আমার মতো টাটকা টাটকা সবজি আনবে, দেখবে তোমারটাও বিক্রি হয়ে যাবে। কি বললে ঠাকুমা? আমার সবজি টাটকা না, আর বাসি সবজি আমি বিক্রি করি? হা হা হা, আরে একটু মজা করলাম, তুই এমন রেগে যাচ্ছিস কেন? থাক রে রহিম, আমি গেলাম। মেয়ে মানুষ বাজারে এসে লাউ বিক্রি করতে, আবার তার উপর আমাকে খোসা দিয়ে কথা বলবে? না না, এটা তো মেনে নেওয়া যায় না। আমাকে কিছু একটা করতেই হবে। বা, আমার লাউ গাছে তো অনেকগুলো লাউ বড় হয়ে গেছে। কিছু লাউ কালকে বাজারে নিয়ে যেতে হবে, নয়তো লাউয়ের বীজ হয়ে যাবে। অনেক বেলা হলো, যাই রান্নাটা সেরে ফেলি। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়িতে আছো? কি রে মা, লিমা, আয় আয়, বাড়িতে আয়। আসলাম একটা লাউয়ের জন্য গো ঠাকুমা। লাউ নিবি? সেটা তো ভালো কথা, কিন্তু টাকা নিয়ে এসেছিস তো? না গো ঠাকুমা, তুমি লাউ দাও, আমি পরে এসে তোমার লাউয়ের দাম দিয়ে যাব। এখন তো তোমার ছেলে বাড়িতে নেই। শুনলাম করিমকে নাকি জমিদার বাবুর কাছ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ গো ঠাকুমা, তোমার ছেলের একটু শরীর খারাপ। যতদিন শরীর ভালো না হচ্ছে ততদিন জমিদার বাবু ওকে কাজে যেতে নিষেধ করেছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তুই দাঁড়া, আমি এখনই তোর লাউ এনে দিচ্ছি। এই নে লাউ। ঠাকুমা, তোমার ছেলে আসলে আমি তোমার লাউয়ের দাম দিয়ে যাব। কি গো, তুমি এমন করে বসে আছো কেন? কি এত ভাবছো? আর বলো না গো গিন্নি, ওই ঠাকুমার জন্য আমার ব্যবসায় অনেক লস হয়ে যাচ্ছে। কি বলছো গো এসব? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। তার থেকে সবাই লাউ নিচ্ছে, আর আমার থেকে কেউ সবজি নিচ্ছে না। তাই আমি ভাবছি কাল থেকে আমিও লাউ বিক্রি করব। হ্যাঁ গো, সেটাই করো তুমি। টাটকা টাটকা লাউ বিক্রি করতে শুরু করো, আর ঠাকুমা যে টাকায় লাউ দিবে তার থেকে কম টাকায় লাউ বিক্রি করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলেই ওই বুড়ির সাথে পাল্লা দেওয়া যাবে। এই লাউ নিয়ে যাও, লাউ, টাটকা টাটকা লাউ আছে। আরে রহিম, তুইও লাউ বিক্রি করতে শুরু করলি? হ্যাঁ, কেন? আমি কি লাউ বিক্রি করতে পারি না নাকি? না, আমি সেটা বলিনি, কিন্তু এক জায়গায় দুইজন লাউ বিক্রি করব, এটা কেমন হয়ে যায় না? শোনো ঠাকুমা, আমি এই জায়গায় অনেক আগে থেকে ব্যবসা করি। এখন যদি তোমার জন্য সমস্যা হয় তাহলে তুমি অন্য জায়গায় চলে যেতে পারো। আমিও কোথাও যাচ্ছি না, দেখি তুই আমার থেকে আগে কেমন লাউ বিক্রি করিস। এই লাউ নিয়ে যাও, লাউ মাত্র 20 টাকা করে। এই লাউ নিয়ে যাও, লাউ, টাটকা টাটকা লাউ আছে, মাত্র 10 টাকা করে। রহিম ভাই 10 টাকা পিস লাউ বিক্রি করছে, তাহলে যাই রহিম ভাইয়ের থেকেই লাউ নিই। রহিম ভাই, আমাকে একটা লাউ দাও দেখি। এই নাও ভাই তোমার লাউ। কি রে রহিম, তুই তোর কেনা লাউ
10 টাকা করে বিক্রি করলে তোর তো লস হয়ে যাবে। আমার লস হয় হবে, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, আমিও দেখছি তুই কত লস করতে পারিস। এ সবাই লাউ নিয়ে যাও, লাউ, টাটকা টাটকা লাউ, মাত্র 5 টাকা করে। পুড়িয়ে গেলে কিন্তু আর পাবে না। এই ঠাকুমা, আমাকে দুটো লাউ দাও তো। এই নাও বাবা। এই নাও তোমার টাকা। অল্প কিছু সময়ের ভিতর ঠাকুমার সব লাউ বিক্রি হয়ে গেল, কিন্তু রহিমের আর একটা লাউ বিক্রি হলো না। এই যা, ঠাকুমার তো সব লাউ বিক্রি হয়ে গেল, আমার তো একটা লাউ বিক্রি হলো না। কিরে রহিম, দেখলি তো আমার সব লাউ বিক্রি হয়ে গেল। শোন রহিম, তোর কিনা লাউ আর আমার নিজের গাছের লাউ আমি এমনি দিলেও আমার লস হবে না। এই কিনা লাউ নিয়ে আমার সাথে পাল্লা দিতে আসলে তুই তো লস খাবি। আবার অপমান? এই বুড়িকে তো উচিত শিক্ষা না দিলে হচ্ছে না, যেভাবেই হোক বুড়িটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি গো, সব লাউ ফিরিয়ে নিয়ে আসলে যে? ওই বুড়ির জন্য কি লাউ বিক্রি করার মতো আছে নাকি বলো? কেন গো, তোমায় যে বললাম ওই ঠাকুমা যে দামে লাউ বিক্রি করবে তুমি তার থেকে কম টাকায় লাউ বিক্রি করবা। করেছিলাম তো, কিন্তু ওই বুড়ি আমার দেখা দেখি আরো কম টাকায় লাউ বিক্রি করতে শুরু করলো। এমন হলে তো আমাদের অনেক লস হয়ে যাবে গো। তুমি চিন্তা করো না গুগিন্নি, ওই বুড়ি কাল থেকে কিভাবে বাজারে লাউ বিক্রি করে সেটাও আমি দেখছি। বাজার তো আর তোমার না গো, তাকে কিভাবে লাউ বিক্রি করা বন্ধ করবে? আজ রাতেই আমি ওই বুড়ির বড় বড় সব লাউ চুরি করে নিয়ে আসবো, আর বাজারে সেই লাউই বেশি দামে বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। রাত তো অনেক হলো, ও দাও দেখি আমার কাঁচিটা দাও, আমি এক্ষুনি লাউগুলো কেটে নিয়ে আসি। এই নাও। ওরে বাবা, বুড়ির কাছে কত লাউ! এখানে এত লাউ থাকতে আমি কিনা বাইরে থেকে লাউ কিনে নিয়ে আসি। যাই, আজ বড় বড় লাউগুলো নিয়ে যাই, আর কাল আবার ছোট লাউগুলো বড় হয়ে যাবে, আবার সেইগুলা কালকে নিয়ে যাব। এই গিন্নি, এ দেখো কত লাউ নিয়ে এসেছি। কাল থেকে বাজারে আমি বেশি দামে লাউ বিক্রি করতে পারবো, আর অনেক টাকাও লাভ করতে পারবো, যাকে বলে বিনা ইনভেস্টেড টাকা আয় করা। হা 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 হা। এ কি, আমার গাছে একটাও লাউ নাই? হায় হায় রে, চোরে আমার সব লাউ নিয়ে গেল রে। কি গো ঠাকুমা, এই সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? কি হলো গো তোমার? আর বলিস না রে মা, দেখ আমার গাছের বড় বড় লাউ চোরে সব চুরি করে নিয়ে গেছে। আরে তাই তো, তোমার গাছে তো আর একটাও বড় লাউ নেই। আজ আমি বাজারে কি বিক্রি করতে যাব? এই লাউ ছাড়া তো আমার কিছুই নেই। এই লাউ বিক্রি করেই তো আমার সংসার চলে। এই চোরকে তো আমায় যেভাবেই হোক ধরতেই হবে। কি আর করবে ঠাকুমা বলো, যা হবার তা তো হয়ে গেছে, চিন্তা করে কি আর হবে। এখন যেগুলো লাউ আছে এইগুলো লাউ কালকে বিক্রি করা যাবে, তুমি বরং কালকে না হয় বাজারে গিয়ে বিক্রি করো। এই লাউ নিয়ে যাও, লাউ, টাটকা টাটকা লাউ আছে, লাউ নিয়ে যাও। কি গো রহিম ভাই, লাউ কত করে দিচ্ছ আজ? মাত্র 50 টাকা করে ভাই লাউ। কি বলো গো রহিম ভাই,
50 টাকা পিস? লাউয়ের এত দাম বেড়ে গেল কিভাবে? সেটা জেনে তুমি কি করবে? লাউ নিলে নাও, না নিলে না নাও। কি আর করা, দাম বাড়লেও তো লাউ খেতে হবে। দাও, একটা লাউ দাও আমাকে। এ কি, এ তো মনে হচ্ছে আমার গাছের লাউ। জসিম, তুই এই লাউ কার থেকে কিনে নিয়ে আসলি? আমি তো এই লাউ রহিম ভাইয়ের থেকে নিয়ে আসলাম। আর হ্যাঁ, তুমি আজকে বাজারে লাউ বিক্রি করতে গেলে না যে? তোমার বানের লাউ কি সব শেষ হয়ে গেছে? না রে জসিম, আমার গাছের সব লাউ চোরে আর চুরি করে নিয়ে গেছে। বলো কি? আর এইদিকে তো বাজারে রহিম ভাই লাউ 50 টাকা করে বিক্রি করছে। বলিস কি, 50 টাকা? তাহলে কি এই বেশি টাকা করে বিক্রি করার জন্য রহিম কি আমার গাছের লাউ চুরি করলো? তাও হতে পারে ঠাকুমা। আমাকে এই চোর যে করেই হোক ধরতেই হবে রে, তা না হলে তো প্রতিদিন আমার লাউ চুরি করে নিয়ে যাবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। শোনো ঠাকুমা, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। ঠিক আছে জসিম, আমি এই কাজটাই আজ করব। আচ্ছা ঠাকুমা, তুমি থাকো, আমি গেলাম। আরে এ কি দেখছি আমি, একদিনের ভেতর ছোট লাউগুলো সব তো বড় হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি কেউ দেখার আগে কেটে নিয়ে পালিয়ে যাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার মাথাটা মনে হয় ভেঙে গেল রে। এ কি রহিম, তাহলে তুই আমার গাছের লাউ চুরি করতে আসিস? দেখ কেমন লাগে। ও ঠাকুমা, আমাকে বাঁচাও, আমার মাজার হাড় মনে হয় সব ভেঙে গেছে। ঠিকই হয়েছে, দাঁড়া, আমি সবাইকে ডাক দিচ্ছি, তারা এসে যেন তোর ভাঙা মাজা আরো ভেঙে দেয়। কোথায় সবাই, এদিকে আয়, দেখ আমার বাড়িতে চোর এসেছে। ঠাকুমা, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন চুরি করব না আমি। আর কাল তোমার লাউ চুরি করে আমি যে টাকা বিক্রি করেছি সব টাকা আমি তোমার দিয়ে দিচ্ছি। সত্যি তো? আর কোনো জায়গা থেকে কোনোদিন কিছু চুরি করবি না তো? না না ঠাকুমা, এই যে আমি কান বলছি, আর কোনোদিন চুরি করব না। আর শুধু এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। জসিম ভাই, এবার মনে হচ্ছে শীতটা একটু বেশিই পড়বে। শীতের শুরুতেই যে শীত পড়ছে। হ্যাঁ গো ভাই, সেটাই তো মনে হচ্ছে। আমি আমার জীবনে এমন শীত কোনোদিন দেখিনি গো। তা ভাই, তুমি এই একটা গেঞ্জি গায়ে দিয়ে এই শীতের ভিতর ঘুরে বেড়াচ্ছ কেন গো? তোমার ঠান্ডা লাগছে না নাকি? গরিব মানুষের আর শীত ভাই, গায়ে একটা গেঞ্জি আছে এটাই তো অনেক। সেটা তুমি ঠিকই বলেছো। শীতকাল আসলে গরিব মানুষের কষ্টের দিন শুরু হয়ে যায়। যে পরিমাণ বাতাস হচ্ছে, তাতে তো মনে হচ্ছে ঘরের বাইরে আসাই কষ্টকর। তা যা বলেছো ভাই, আমার তো ঘরের ভেতরে থাকতেও কষ্টকর। কেন গো ভাই, তোমার ঘরে থাকতে কষ্ট হবে কেন? সে কথা আর বলো না ভাই, আমার ঘরের চালটা ভেঙে গেছে, আর সেই ভাঙা দিয়ে ঘরের ভিতর সবসময় বাতাস ঢুকছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ঘরের চালটা ঠিক করে নাও। কি দিয়ে ঠিক করবো গো ভাই, কাছে তো কোনো টাকাই নেই। কয়দিন তো দেখলাম জমিদার বাবুর কাজ করছো, তার থেকে টাকা নিয়ে ঘরের চালটা ঠিক করে ফেলো। তিনি তো টাকা দিচ্ছে না, টাকা চাইলে বলছে এখন সে নাকি টাকা দিতে পারবে না। ও আচ্ছা। আচ্ছা ভাই, এই নাও তোমার চায়ের দাম। তুমি এসেছো গো? হ্যাঁ গো গিন্নি, তা তোমার এমন দেখাচ্ছে কেন? মেয়েটার গায়ে হঠাৎ অনেক জ্বর চলে এসেছে গো। মাথায় পানি পটি দিচ্ছি, তাও কোনো কাজ হচ্ছে না।
কি বলছো গিন্নি? হ্যাঁ গো, মেয়েটার তো কষ্ট আর সহ্য হচ্ছে না। আপাতত যে কম্বলটা ছিল সেটা তো গায়ে দিয়ে দিলাম। চলো দেখি, ঘরে চলো আগে। তাই তো, মেয়ের গায়ে তো অনেক জ্বর। মা, আমার খুব শীত লাগছে। ঘরের ফাঁকা চাল দিয়ে হু হু করে বাতাস আসছে। ওগো, তুমি কিছু একটা করো। মেয়েটার কষ্ট তো আর সহ্য হচ্ছে না। মেয়েটার গায়ে যদি একটা শীতের জামা থাকতো তাহলে আর এত শীত লাগতো না। কি করবো গো, মেয়ের যে একটা শীতের জামাও কিনে দিতে পারলাম না। শুনলাম বাজারে জামার অনেক দাম। কি যে করি, কাছে তো একটা টাকাও নেই। কেন গো, তুমি না কয়দিন হলো জমিদার বাবুর বাড়িতে কাজ করলে? জমিদার বাবুর থেকে টাকা নিয়ে এসো। গিয়েছিলাম তো, জমিদার বাবু তো টাকা দিল না। তুমি দেখো না গো, কারোর কাছে কিছু পাও নাকি। মেয়ের জন্য তো ওষুধ কেনা লাগবে। মা, একটু সহ্য কর মা। ওগো, কিছু একটা করো। তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি জমিদার বাবুর কাছে যাচ্ছি, গিয়ে দেখি কিছু করা যায় নাকি। কিরে মহেশ, না কিরে, আবার কি মনে করে আসলি? বাবু, খুব বিপদে পড়ে আসলাম আপনার কাছে। তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর কি হয়েছে বল দেখি। বাবু, আমার ঘরের চালটা ভেঙে গেছে, আর ঘরের চাল দিয়ে ঘরের ভিতর হু হু করে বাতাস ঢুকছে। আর এই বাতাসে শীতে সহ্য করতে না পেরে আমার মেয়ের গায়ে প্রচন্ড জ্বর চলে এসেছে। তোর মেয়ের জ্বর এসেছে তো আমার কাছে বলছিস কেন? গিয়ে ওষুধ কিনে খাওয়া। না, মানে আসলাম আপনার কাছে কিছু টাকার জন্য। যদি দিতেন তাহলে মেয়েটার জামা আর ওষুধ কিনে দিতে পারতাম। কেন রে মহেশ, তোর আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি দানখানা নিয়ে বসে আছি? না না জমিদার বাবু, আমি দান চাইতে আসিনি। আমি তো এসেছি আপনার কাছে কিছু টাকা ধার নিতে। দেখ ফকিরের বাচ্চার কথা বলি, ধার নিলে তুই আমার টাকা পরিশোধ করবি কি করে শুনি? সে আমি যেভাবে হোক শোধ করে দিব বাবু, একটু দয়া করেন, আমাকে কিছু টাকা ধার দেন বাবু। দিতে পারি, তবে শর্ত আছে একটা। কি শর্ত বাবু? আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি। ঠিক আছে, আমি তোর টাকা দিব, কিন্তু তুই যদি ওই টাকা 5 দিনের ভিতরে পরিশোধ করতে না পারিস তাহলে কিন্তু তোর ভিটা বাড়ি সব আমার। এ কি বলছেন বাবু? আমার তো ওই ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নেই। আমি যা বলার বলে দিয়েছি, এখন দেখ তোর যেটা ইচ্ছা সেটাই কর। এখন যদি টাকা না নিই তাহলে আমার মেয়ের তো আরো শরীর খারাপ হয়ে যাবে। তার থেকে টাকা তো আগে নিই, পরে যা হবার হবে দেখা যাবে। কিরে মহেশ, মনে মনে কি ভাবছিস? কিছু না বাবু। আচ্ছা দেন, টাকা দেন আমাকে। এই নে টাকা, তবে মনে রাখিস 5 দিনের ভিতর যদি টাকা না দিতে পারিস তাহলে কিন্তু তোর ভিটা বাড়ি সব আমার। আচ্ছা আচ্ছা বাবু। কি গো মহেশ ভাই, কোথায় গিয়েছিলে? এই তো ভাই, বাজারে গিয়েছিলাম ওষুধ আনতে। ঔষধ? ঔষধ নিলে কার জন্য গো মহেশ ভাই? মেয়েটার খুব জ্বর গো, তাই জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা নিয়ে মেয়েটার জন্য ওষুধ নিয়ে আসলাম আর কি। কি বলো গো ভাই, তুমি মানুষ আর পেলে না, জমিদার বাবুর কাছ থেকেই নিতে হলো? ওই জমিদার মানুষ ভালো না গো, এবার ভিটা বাড়ি হারাও না যেন। কিছু করার ছিল না গো ভাই, মেয়েটার এত কষ্ট আর দেখতে পারলাম না। দেখি যা হয় হোক। দেখো কি হয়। আচ্ছা ভাই, থাকো, আমি গেলাম, দেখি কপালে যা আছে তাই হবে। কি গো, তুমি এসেছো? কোনো উপায় কি হলো? এই নাও ওষুধ, আর এই চাদরটা মেয়ের গায়ে জড়িয়ে দাও। তুমি এত টাকা কোথায় পেলে গো? জমিদার বাবুর থেকে ধার নিয়েছি গো। কি বলো তুমি এসব? জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার নিতে গেলে কেন তুমি?
এখন যদি আমাদের ভিটা বাড়ি নিয়ে নেয়? কিছু করার ছিল না গো গিন্নি, সে দেখা যাবে, পরে যা হয় হবে। মা রে, তোর এখন কেমন লাগছে? বাবা, আমার এখন খুব ভালো লাগছে। আমার আর এখন শীত লাগছে না বাবা। ওগো, তোমারও তো কিছু নেই, তুমি কিছু কিনলে না? না গো গিন্নি, আমার কিছু লাগবে না। সারাদিন কাজ করলে আমার এমনি গাও গরম থাকে। আর হ্যাঁ, ঘরের চালাটাও তো ঠিক করার ব্যবস্থা করতে হবে। যেভাবে ঘরের ভিতর বাতাস ঢুকছে, এভাবে কি ঘরে থাকা যায় বলো? কি করব বলো, জমিদার বাবুর থেকে যে টাকা নিয়েছিলাম তা তো শেষ। এখন জমিদার বাবুর টাকা পরিশোধ করব কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। হায় বিধাতা, তুমি আমাদের একটা পথ দেখাও। এভাবে কেঁদো না গিন্নি, দেখবে বিধাতা ঠিক একটা পথ দেখিয়ে দেবে। কিরে মহেশ, কি খবর তোর? কয়দিন হয়ে গেল, মনে আছে তো তোর? বাবু, আপনি এসেছেন, বসেন বসেন। না, বসবো না। আমি এখানে বসতে আসিনি। আমার টাকা দিবি কবে সেটা আগে বল। আজ তো মাত্র 3 দিন হলো, এখনো 2 দিন আছে। আমি যেভাবেই হোক সময় মতো আপনার টাকাটা দিয়ে দিব। দিলে তো ভালো, আর না দিতে পারলে কি হবে সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবু, সব মনে আছে আমার। মনে থাকলেই ভালো। তবে মনে রাখিস, একদিন দেরি হলে কিন্তু তোর এই ভেটা বাড়ি সব আমার হয়ে যাবে। এই চল চল সবাই। ওই জমিদার বাবু ওই কথা কেন বললো গো? টাকা নেয়ার সময় জমিদার বাবু বলে দিয়েছিল যে 5 দিনের ভেতর টাকা দিতে না পারলে আমাদের ভিটা বাড়ি সব তার হয়ে যাবে। হায় হায়, তাহলে এখন কি করবে? দেখা যাক কি হয়। বিধাতা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন, তুমি এত চিন্তা করো না তো। কি গো, তুমি এই শীতের ভেতর গাছতলা বসে কি করছো? আর বলো না গো বাবা, মেয়ে বাড়ি গিয়েছিলাম। মেয়ে আসার সময় একটা বস্তা দিল। এইটুকু পথ এসে আর এই ভারী বস্তাটা নিয়ে আমি যেতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তুমি কোথায় যাবা বলো, আমি তোমায় দিয়ে আসছি। তাহলে তো খুব ভালো হয়, কিন্তু বাবা, তোমার মুখটা এমন শুকনা কেন? সারাদিন কি কিছু খাওনি? আর বলো না বুড়িমা, মেয়েটার শরীর খুব একটা ভালো না। এজন্য জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। এখন তার টাকা পরিশোধ করব কিভাবে সেটাই ভেবে পাচ্ছি না। আর টাকা পরিশোধ করতে না পারলে সে আমার ভিটা বাড়ি সব নিয়ে নেবে। ও আচ্ছা। ঘরের চালটাও ভেঙে গেছে। ভাঙা চাল দিয়ে হু হু করে ঘরের ভিতর বাতাস ঢুকছে। ঘরে থাকতেও খুব কষ্ট হচ্ছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আরে, খুব কষ্ট তোমার। আচ্ছা বুড়িমা, আর কথা না বলে তোমার বাড়িতে দিয়ে আসি। এই তো চলে এসেছি আমরা। হে কি বুড়িমা, তুমি এই জঙ্গলের ভিতর থাকো? হ্যাঁ গো বাবা, আমি এই বাড়িতেই থাকি। এ কি বুড়িমা, এটা আবার কিসের বাড়ি? এটা হলো তাল পাতার বাড়ি। এই তাল পাতার বাড়ি হওয়ার কারণে ঘরের ভিতর কোনো বাতাস ঢুকছে না। বাহ, বাড়িটা দেখতে তো অনেক সুন্দর লাগছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এত তালপাতা পেলে কোথায়? সেটা যেন তোমার কাজের নয়, সেটা জেনে তোমার কোনো কাজ নেই। তোমার নাকি ঘরের চালাটা ভেঙে গেছে, তুমি ওখান থেকে তাল পাতা নিয়ে গিয়ে তোমার ঘরের চালাটা মেরামত করে নাও। আর পরে যদি কোনোদিন
আমার প্রয়োজন হয় তাহলে আমার কাছে আবার এসো। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমি তাহলে গেলাম গো বুড়িমা। কি গো, তোমার মাথায় ওগুলো কি? এইগুলো তাল পাতা গো। এই তাল পাতা দিয়ে ঘরের চালটা ঠিক করব। ঠিক করলে আর ঘরের ভিতর বাতাস ঢুকবে না গো। তাই নাকি গো? সেটা তো ভালো কথা, কিন্তু তুমি এত তাল পাতা কোথায় পেলে? সে অনেক কথা, সে কথা পরে বলছি। এখন ঘরটা আগে ঠিক করে ফেলি। আরে বাহ, ঘরটা দেখতে তো অনেক সুন্দর লাগছে, আর ঘরের ভিতর কোনো বাতাস আসছে না। হ্যাঁ বাবা, ঘরের ভিতর আর কোনো বাতাস আসছে না, আর শীতও লাগছে না। মহেশ ভাই, ও মহেশ ভাই, বাড়িতে আসো। আরে রহিম ভাই, তুমি তা কি মনে করে? এসেছিলাম তোমার মেয়ে দেখতে। এসে তো দেখছি তাল পাতা দিয়ে একদম ঘরটা ছেয়ে ফেলেছো, আর দেখতেও তো অনেক সুন্দর লাগছে। ভাই একবার ঘরের ভিতরে এসে দেখুন। আরে বাহ, ঘরের ভিতরে তো একটুও বাতাস ঢুকছে না, আর একদম শীতও লাগছে না। কিন্তু তুমি এত ভালো তাল পাতা পেলে কিভাবে গো? সেটা ভাই অনেক কথা। ভাই, একটা আবদার তোমার কাছে। কি আবদার ভাই? তুমি আমার বাড়িটাও তোমার বাড়ির মতো করে বানিয়ে দাও। এই নাও টাকা, অগ্রিম টাকা দিয়ে গেলাম। আজকের ভিতরেই আমার বাড়িটা তালপাতা দিয়ে বানিয়ে দাও। আমি গেলাম, তুমি আসো ভাই। রহিম ভাই শোনো শোনো, এই যা চলে গেল। এখন কি হবে? তুমি এত তাল পাতা কোথায় পাবে? কোথায় আর পাবো? বুড়িমার বাড়ি গিয়ে তালপাতা এনে রহিম ভাইয়ের বাড়িটা বানিয়ে দিতে হবে। তোমরা থাকো গো, আমি গেলাম। রহিম ভাই, তোমার বাড়ি মেরামত করা হয়ে গেছে গো। আচ্ছা রহিম ভাই, তুমি থাকো, আমি এক্ষুনি জমিদার বাবুর টাকাগুলো দিয়ে আসি। জমিদার বাবু, এই নেন আপনার টাকা। কি রে মহেশ, এত টাকা তুই কোথায় পেলি? চুরি করছিস নাকি? কি সব বাজে কথা বলছেন বাবু? চুরি কেন করতে যাব? আজ আমি আসি। আরে জমিদার বাবু, আপনি আমার বাড়িতে তা কি মনে করে আসলেন? আর বলিস না রে মহেশ, যে শীত পড়া শুরু করেছে, শীতে টিকে থাকাই কষ্ট। গ্রামের সবাই তোর তাল পাতার বাড়ির কথা বলছে। তোর তাল পাতার বাড়ি বানালে নাকি শীত আর মোটেই লাগবে না। হ্যাঁ গো বাবু। এই নে অগ্রিম কিছু টাকা, আমার বাড়িটা বানিয়ে দিয়ে আসিস। আচ্ছা জমিদার বাবু, আমি বানিয়ে দিব। গিন্নি, ও গিন্নি, আমি গেলাম গো বুড়িমার বাড়িতে। বুড়িমার বাড়ি থেকে তাল পাতা এনে জমিদার বাবুর বাড়িটা বানিয়ে দিতে হবে। আচ্ছা, যাও।